বর্তমানে কোটি কোটি বছর ধরে শুকিয়ে থাকা রাজস্থানের বালিতেও পৌঁছতে চলেছে জল, এবং উত্তরাখণ্ডে বন্যার কারণে যে ধ্বংসাত্মক প্রভাব দেখা দিত তা আর হবে না। সরকারের এই পরিকল্পনা বদলে দিতে চলেছে আমাদের দেশের ভৌগোলিক কাহিনী। কারণ বর্তমান সময়ে আমাদের ভারত সরকার এমন একটা মেগা প্রজেক্টের কাজ করছে যা ভবিষ্যতে দেশের ভাগ্য বদলে দিতে পারে। আসলে আমাদের ভারতবর্ষে পৃথিবীর 18% জনসংখ্যা বসবাস করলেও সারা পৃথিবীর তুলনায় মাত্র 4% জল আমাদের দেশে রয়েছে। এর থেকেও বড় সমস্যা হলো ভারতের উত্তরাখণ্ড এবং হিমাচলের মতন উত্তর রাজ্যগুলোতে প্রতি বছর প্রচুর জল জমে থাকে। অন্যদিকে রাজস্থানের মতন কিছু রাজ্যে জলের তীব্র অভাব। এমন এলাকাও রয়েছে যেখানে জলের সংকট চরম পর্যায়ে। কিন্তু কেমন হবে যদি আমি আপনাদেরকে বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী এমন একটা মেগা প্রজেক্ট তৈরি করতে চলেছেন যার ফলে দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে বন্যা নিয়ন্ত্রণ হবে এবং সেই সমস্ত মিষ্টি জল দেশের অন্যান্য অঞ্চলে পৌঁছে যাবে। এই প্রকল্প সফল হলে শুকনো এলাকাগুলোতে জল পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে জল প্রবাহের ফলে কয়লা ছাড়া বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। যদি আপনারাও এই মেগা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, আমাদের ভারত সরকারের এই মেগা প্রজেক্টের নাম হলো ILR, অর্থাৎ ইন্টারলিঙ্কিং অফ রিভার। এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রধান নদীগুলোকে 30টি নদীর সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে যে সমস্ত নদীতে জলের ওভারফ্লো হয়ে বন্যা সৃষ্টি হয় সেই জল অন্যান্য নদীতে প্রবাহিত হয়ে শুকনো নদীগুলোকে পরিপূর্ণ করবে। তবে এই কাজ কিন্তু মোটেও সহজ নয়। সরকার এই প্রকল্পে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যেগুলো সমাধান করা খুবই কঠিন। তবে চ্যালেঞ্জের কথা জানার আগে চলুন আমরা বুঝে নিই কেন আমাদের দেশের অর্ধেক নদী ওভারফ্লো হয়। আমাদের দেশে 90%-এরও বেশি বৃষ্টিপাত শুধুমাত্র জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে হয়। এই সময় দেশের প্রায় সমস্ত নদী জলে পরিপূর্ণ হয়ে ওঠে, কিন্তু ওই নদীগুলো জল প্রবাহিত হয়ে শেষে সমুদ্রের সঙ্গে মিশে যায়। ফলে বৃষ্টির মৌসুম শেষ হওয়া 2-3 মাস পরেই প্রায় 50% নদী শুকিয়ে যায়, কারণ এই সব নদী মূলত বৃষ্টি জলের উপর নির্ভরশীল। অন্যদিকে গঙ্গার মতন কিছু নদী হিমালয়ে বরফ গলা জলে পুষ্ট, তাই সেগুলোতে 12 মাস জল প্রবাহিত হয়। গ্লেশিয়ার গলে যাওয়ার কারণে গঙ্গার মতো নদীগুলোতে জল অবিরাম প্রবাহিত হয়। কিন্তু যখন পাহাড়ি এলাকায় গ্লেশিয়ার অতিরিক্ত গলে যায় বা মেঘ ভেঙে চুরে বৃষ্টিপাত হয় তখন নদীতে জলপ্রবাহ বেড়ে যায়, যা বন্যার সৃষ্টি করে। কিন্তু যদি এমন ব্যবস্থা করা যায় যাতে বন্যার জল শুকনো নদীগুলো বা কৃষকদের জমিতে পৌঁছে যায় তাহলে কৃষকদের আর বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না। এমন একটি কল্পনা শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই স্বপ্ন পূরণ করতে শুরু হয়েছে রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট। মিনিস্ট্রি অব জলশক্তি ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ইন্টারলিঙ্কিং অফ রিভার অথরিটি গঠন করেছে এবং তারা এই প্রকল্পটি 3 ধাপে সম্পূর্ণ করার পরিকল্পনা করছে। নাম্বার 1 হিমালয় লিঙ্কিং, নাম্বার 2 দক্ষিণ ভারত লিঙ্কিং, নাম্বার 3 পূর্ব এবং দক্ষিণের সংযোগ। তো প্রথমে আমরা দেখে নেব হিমালয় লিঙ্কিং। হিমালয়ের গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতন বড় বড় নদী এবং তার শাখা নদীগুলোর উপর স্টোরেজ ড্যাম নির্মাণ করা হবে এবং এর মাধ্যমে গঙ্গা এবং যমুনার জলধারা সংযুক্ত করা হবে। গঙ্গা নদীর অতিরিক্ত জল সবরমতী এবং চম্বল নদীতে প্রবাহিত হবে। নাম্বার 2 দক্ষিণ ভারতের লিঙ্কিং। দক্ষিণ ভারতের 16টি নদী একে অপরের সঙ্গে সংযুক্ত করা হবে। মহানন্দী ও গোদাবরী অতিরিক্ত জল কৃষ্ণা, কাবেরী, পেন্নারা এবং অন্যান্য নদীতে বিতরণ করা হবে। এরপর আছে পূর্ব ও দক্ষিণের সংযোগ। শেষ ধাপে দক্ষিণের নদীগুলোকে পূর্ব ভারতের নদীর সঙ্গে সংযুক্ত করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকল্পটি পূর্ণতা পাবে। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে শুধুমাত্র বন্যা নিয়ন্ত্রণ নয়, কৃষিক্ষেত্রেও বিপ্লব ঘটবে এবং জলসংকট মেটানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের নতুন পথ খুলে যাবে। ভারত সরকারের এই মেগা প্রজেক্টের নদীগুলো ইন্টারলিঙ্কিংয়ের পাশাপাশি জল সংরক্ষণের জন্য বিশাল রিজার্ভায়ার এবং ড্যাম তৈরি করা হবে। এই ড্যামগুলোতে বড় বড় আকারে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে, যার মাধ্যমে প্রায় 34,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এই প্রকল্পটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জলপথ পরিবহন ব্যবস্থা। ইন্টারলিঙ্কেড নদীগুলো ব্যবহার করে বড় বড় জলযান চালানো সম্ভব হবে, যা ভারতের পণ্য পরিবহনকে আরও সহজ করে দেবে। বিশেষত মধ্যপ্রদেশের মতন ল্যান্ডলক জায়গাগুলোর জন্য একটি বড় সুবিধা।
জলপথের মাধ্যমে উত্তরপ্রদেশের পণ্য গুজরাট এবং মহারাষ্ট্রের বন্দর পর্যন্ত সহজে পৌঁছতে পারবে। এই প্রকল্পের ফলে কৃষকদের আর শুধুমাত্র বৃষ্টির উপর নির্ভর করতে হবে না, তারা সারা বছর সেচের জন্য জল পাবে, যা চাষবাসের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এর ফলে সারা দেশে 12 মাসই সবুজায়ন বজায় থাকবে। এই প্রকল্পের মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে বড় ভূমিকা পালন করা হবে। সবুজায়ন বাড়ার ফলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কম হবে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করার কারণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। রাজস্থানে জলসংকট সমাধান হবে। রাজস্থানের মতন শুষ্ক অঞ্চলে এখনও বহু মানুষকে দৈনিক প্রয়োজনীয় জল সংগ্রহের জন্য অনেক দূরে যেতে হয়, কিন্তু যদি ইন্টারলিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে সেখানে অন্য নদীর জল সংরক্ষণ করা যায়, তাহলে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। এই ইন্টারলিঙ্কিং অফ রিভার পরিকল্পনার ধারণা প্রথম উঠে আসে 19শো শতাব্দীতে ব্রিটিশ ইঞ্জিনিয়ার আর্থার কটের মাধ্যমে। তার পরিকল্পনা ছিল দক্ষিণ এশিয়ার পণ্য পরিবহনের পাশাপাশি জল সংকট মোকাবেলা করা। তবে বিপুল খরচের কারণে ব্রিটিশ সরকার এই প্রকল্প থেকে সরে আসে। পরে 1970-এর দশকে ড্যাম ডিজাইনার ডক্টর কিয়াল রাও ন্যাশনাল ওয়াটার গ্রিড স্কিম প্রস্তাব করেন। তার মতে ব্রহ্মপুত্র এবং গঙ্গার অতিরিক্ত জলকে মধ্য ও দক্ষিণ ভারতের শুষ্ক অঞ্চলের নদীগুলোর সঙ্গে সংযুক্ত করা যাবে। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে এটি ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। নদীর ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, যার লক্ষ্য দেশের জল সংকট সমাধান ও উন্নত কৃষক ব্যবস্থা তৈরি করা, একাধিক চ্যালেঞ্জের কারণে এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। 2005 থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন সরকার সমিতি গঠন করলেও কোনো কার্যকর সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কিন্তু 2014 সাল থেকেই এই প্রকল্পে দ্রুত গতিতে কাজ শুরু হয় এবং আনুষ্ঠানিকভাবে ইন্টারলিঙ্কিং অফ রিভার নামে পরিচিতি পায়। এবার চলুন জেনে নেই প্রকল্পের বর্তমান অগ্রগতি। আজ পর্যন্ত নদীর উন্নয়নে প্রায় 7,600 কোটি টাকা খরচ হয়েছে। 2023 সালে এই পরিকল্পনার জন্য 1,100 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। তবে এটি এখন পর্যন্ত ধীর গতিতে এগোচ্ছে, কারণ এই প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ রয়েছে। নাম্বার 1, বাজেট সংকট। এই প্রকল্পের বিপুল অর্থ প্রয়োজন। লক্ষ কোটি টাকা খরচের জন্য সরকারকে বিশেষ পরিকল্পনা করতে হবে। রোড ট্রান্সপোর্টের মতন স্পেশাল ফান্ডিং প্রয়োজন। সরকারকে অন্যান্য বড় প্রকল্পের মতন এই প্রকল্পেও বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রাইভেট ফান্ডিং। সরকারি অথরিটি ছাড়াও প্রাইভেট সংস্থা থেকে ফান্ড সংগ্রহ করতে হবে। নাম্বার 2 আছে সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জিং। প্রতিটি নদীর ভৌগোলিক অবস্থান কিন্তু আলাদা হয়। নদীর প্রকৃতি অনুযায়ী ড্যাম এবং রিজার্ভায়ার তৈরি করতে হবে। একটি নদী এক ধরনের স্থলভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়। প্রতিটি লিঙ্কিং সুনির্দিষ্টভাবে ডিজাইন করতে হবে। আর এখানে কিন্তু অত্যন্ত জটিল নির্মাণ কৌশল দরকার হবে। আর এখানে দরকার হবে উন্নত প্রযুক্তি এবং দক্ষ শ্রমিকের। এর সাথে 3 নম্বর আছে আইনি জটিলতা। নদীর লিঙ্কিংয়ের প্রকল্পের কারণে প্রায় 55 লক্ষ মানুষকে পুনর্বাস করতে হবে। সরকার ন্যায্য মূল্য দিলেও কিছু মানুষ তাদের জমি ছাড়তে নারাজ হবেন। এছাড়া জমি দখল নিয়ে অনেক মামলা হবে আদালতে, যা প্রকল্পকে দেরি করবে। হিমালয় অঞ্চলের প্রভাব। কিছু বিশেষজ্ঞের মতে হিমালয়ের নদীগুলোর প্রভাব বদলে গেলে সেখানে প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। বনাঞ্চল হ্রাস। নদীর প্রবাহ পরিবর্তনের ফলে হিমালয়ের জঙ্গলে জল প্রবাহ কমে যেতে পারে, যা স্থানীয় বৈচিত্র্যের ওপর প্রভাব ফেলতে পারে। এই প্রকল্প সাফল্য পেতে হলে সরকারের পাশাপাশি জনগণের সহায়তা প্রয়োজন। প্রকল্পের লক্ষ্য যেমন মহৎ, তেমনি এটি বাস্তবায়নের সময় এবং ধৈর্যের প্রয়োজন। তবে একবার এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের জল এবং কৃষি সংকট সমাধানে যুগান্তকারী পরিবর্তন আনবে।